ভবানীপুরে দায়িত্বে থাকা 3 সরকারি আধিকারিক সাসপেন্ড। 3 সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে কমিশন। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, কি অভিযোগ তাদের বিরুদ্ধে, কেন সাসপেন্ড করা হলো? দেখো, ফ্লাইং স্কোয়াডের টিমে ছিলেন এই 3 সরকারি আধিকারিক এবং যেটা অভিযোগ যে তারা বসেছিলেন এবং তারা তাদের যে দায়িত্ব পালন সেই দায়িত্ব পালন তারা করেননি। আর সেই কারণেই এই 3 জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের। মূলত ভবানীপুর বিধানসভার ফ্লাইং স্কোয়াডের টিমে এই 3 সরকারি আধিকারিক ছিলেন। নির্বাচন কমিশনের যিনি এক্সটেন্ডেড অবজারভার তিনি লক্ষ্য করেছেন যে তারা বসেছিলেন, তারা কাজ করেননি এবং সেক্ষেত্রে কমিশন বলছে তারা কর্তব্যে গাফিলতি করেছে এবং সেই কারণেই তাদেরকে সাসপেন্ড করার নির্দেশিকা জারি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের। বেশ, ধন্যবাদ সোমরাজ। অবাধ সুষ্ঠু ভোটের চ্যালেঞ্জে আধার সেনা দেওয়াই কমিশনের। শুধুই স্পর্শকাতর বুথে মোতায়েন নয়, সেন্সিটিভ বুথ লাগোয়া অলিগলিতেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 152 আসনে ভোট, এর জন্য কুইক রেসপন্স টিম থাকবে 2000-এরও বেশি। সুষ্ঠুভাবে ভোট করাতে কমিশনের বড় ভরসা কেন্দ্রীয় বাহিনী। এবার কেন্দ্রীয় বাহিনী ভোটের দিন বুথের আশপাশের অলিগলিতেও ঘুরবে। কমিশন সূত্রে খবর, শুধু বুথ চত্বরে নয়, যে সমস্ত বুথকে সেন্সিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই বুথে পৌঁছানোর জন্য ভোটারদের যে অলিগলি দিয়ে আসতে হয় সেখানেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 40,000-এর বেশি বুথের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 7,000 বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। তবে ভোট গ্রহণের 2 দিন আগে পর্যন্ত এই চিহ্নিতকরণের প্রক্রিয়া চলবে। আর এই স্পর্শকাতর বুথগুলিতে এবার আরও কড়াকড়ি করছে কমিশন। একটি ভোট গ্রহণ কেন্দ্রে 2টি স্পর্শকাতর বুথ থাকলে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। প্রত্যেক স্পর্শকাতর বুথে থাকবে 3টি সিসি ক্যামেরা। ভোটের একদিন আগে থেকে স্পর্শকাতর বুথগুলির আশেপাশে মোটর বাইক চালানো যাবে না। বিজেপি বরাবরই দাবি করে যে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো কাজে লাগানো হয় না। এবার কি হবে? এখানে কোনো গন্ডগোল যদি হবে, কিউআরটি কে তো যেতেই হবে ওখানে। আর যখন যাবে কিউআরটি, এটা তো নেই সিএপিএফ কে ছেড়ে চলে যাবে, সিএপিএফ তো সঙ্গে যাবেই। আর আমি কোনো কমপ্লেন করছি, সি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে, ডি অফিস থেকে কমপ্লেন যাচ্ছে, আরও থেকে যাচ্ছে কি এখানে বুথ ক্যাপচারিং হচ্ছে, থানা থেকে টিম পাঠাবে তো সিএপিএফ যাবেই। আর আইনগত ব্যবস্থা হবে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় বাহিনী সরাসরি অ্যাকশনে যাবেন মানে কি শীতলকুচি? তার মানে কি গুলি চালাতে বলছেন? মানুষকে ভয় দেখানোটাই কি কাজ এখন হয়েছে ইলেকশন কমিশনের? উৎসবের একটা আবহাওয়াতে মানুষ ভোট দেবে, এটাই চিরকাল হয়ে এসছে নির্বাচন কমিশনের উদ্দেশ্য। আপনি বলে দিচ্ছেন খাপদাঙ্গান ভোট দিতে এসো না, কারণ সিআরপিএফ থাকবে, তারা অ্যাকশনে চলে যাবে। ভোট নিয়ে উৎসব না, ভোট নিয়ে যেন আতঙ্ক হয়, এটাই হচ্ছে ইলেকশন কমিশনের উদ্দেশ্য। দেখুন, নির্বাচন কমিশন ভোট করাচ্ছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করাতে গেলে যা যা করা দরকার তা করা উচিত নির্বাচন কমিশনের। প্রথম পর্বে ভোট আগামী বৃহস্পতিবার 152 আসনে। শান্তি বজায় রাখতে এই 152 আসনে শান্তিতে ভোট করাতে থাকবে 2193 কুইক রেসপন্স টিম। প্রতিটি টিমে থাকবেন 4 থেকে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। রাজ্য পুলিশের 1 জন করে এসআই কিংবা এএসআই। গোলমালের খবর পেলে 15 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবে কিউআরটি। সবচেয়ে বেশি কিউআরটি থাকবে মুর্শিদাবাদে। 2021 সালে 8 দফা বিধানসভা ভোটে মোট কুইক রেসপন্স টিমের সংখ্যা ছিল 1600। 2024-এ 7 দফার লোকসভা ভোটে মোট কিউআরটি ছিল 1500। এবার 26-এ শুধুমাত্র প্রথম দফায় 152 আসনের ভোটে কুইক রেসপন্স টিমের সংখ্যা 2193। নিউজ 18 বাংলা। ভোটে সেনা ব্যবহারের অভিযোগ, সেনার সঙ্গে আলাদা করে বৈঠক কেন? খড়দার সভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধ জাহাজ নিয়ে এসছে, পহেলগাঁওতে টেরোরিস্টদের আটকাতে পারে না, বাংলার লোক কি টেরোরিস্ট? মিলিটারিদের সাথে কেন মিটিং করেছে ইলেকশন নিয়ে? মাই কোয়েশ্চেন টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য টর্চার গভর্নমেন্ট, দ্য বারবারিক গভর্নমেন্ট, why in a democratic election you will use military? All the agencies, even command, what do you want? You
you want to fight democratically or you want to bulldoze the people, to kill the people? মানুষকে হত্যা করতে চাও, রক্ত ঝরাতে চাও, নাকি শান্তিতে নির্বাচন করতে চাও? আমি দেখব কত ক্ষমতা, ওদের সব এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়। কলকাতা এয়ারপোর্টে হয়রানির অভিযোগ, রানওয়েতে আটকে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, হেমন্ত সোরেনের কপ্টারও আটকানোর অভিযোগ, চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল নেত্রী। এত নন কোঅপারেশন ফ্রম ইচ অ্যান্ড এভরি কর্নার। আজকেও রানওয়েতে আমাকে এয়ারপোর্টে আমি যখন ফিরছিলাম তখন আমাকে ইচ্ছা করে আধ ঘন্টা আটকে রাখলো। মিটিংয়ে এখানে এসে পৌঁছতেই পারতাম না। পুরো বিজেপি সব জায়গা কবজা করে রেখে দিয়েছে। যত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে, সে রেল বলুন, প্লেন বলুন, পারমিশন দেবে, পারমিশনটা পর্যন্ত দিচ্ছে না। কালকে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার, তার হেলিকপ্টারও 40 মিনিট আটকে রেখে দিয়েছিল। আর ওরা জানে যে কোনো রাজ্যে চিফ মিনিস্টার অলওয়েজ প্রায়োরিটি পায়। ভুলে গেছে কয়েকটা সিভিল এভিয়েশনের লোক, তারা আগেও অনেক চক্রান্ত করেছে, এখনো করছে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাই, দুদিন বাদে বিজেপি চলে যাবে, তখন কিন্তু মনে রাখবে আমাদের সাথেই তোমাদের থাকতে হবে। তোমরা আমার খারাপ চাও, আমি তোমাদের খারাপ চাই না। ভোটের আগে তৃণমূল নেতা প্রার্থীদের গ্রেফতারের আশঙ্কা, গ্রেফতার অথবা নজরবন্দি করা হতে পারে প্রায় 800 জনকে, আশঙ্কা তৃণমূলের। কলকাতা হাইকোর্টে মামলা। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব, প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়বো। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। সামনেই ভোট, হাতে গোনা আর কয়েকদিন বাকি। ভোটে ট্রাবল মেকার অর্থাৎ গোলমাল পাকাতে পারে কারা, সেই তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের দাবি, সেই তালিকায় রয়েছে তাদের মন্ত্রী ও প্রার্থীদের নাম, রয়েছে বেশ কয়েকজন নেতার নামও। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 800। ভোটের আগে যাদের গ্রেপ্তার করা হতে পারে অথবা নজরবন্দি করা হতে পারে, এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন দানিশ ফারুকি নামে এক আইনজীবী। তৃণমূলের কাদের গ্রেফতার করা হতে পারে তার এক তালিকা তৈরি করেছেন মামলাকারী। সেই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজন প্রার্থীর। দিনহাটার উদয়ন গুহ, বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, হাসনের কাজল শেখ, মেখলিগঞ্জের পরেশচন্দ্র অধিকারী, চোপড়ার হামিদুল রহমান, করণদিঘির গৌতম পাল, হেমতাবাদের সত্যজিৎ বর্মন, ফারাক্কার আমিরুল ইসলাম, সুতির ইমানি বিশ্বাস। এছাড়াও রয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম, রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন, কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর বাপি ঘোষ, অমল চক্রবর্তী এবং অনিন্দ কিশোর রাউত। এদিন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব, প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়বো। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি। নিউজ 18 বাংলা। এবার ইডি স্ক্যানারে নুসরত জাহান, রেশনের গম দুর্নীতি মামলায় নুসরতকে তলব করল ইডি। 22 এপ্রিল সিজিও কমপ্লেক্সে তলব। বসিরহাটে রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ, সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত জাহান। এবার ইডি স্ক্যানারে নুসরত জাহান। করোনেশন ব্রিজের পরে সেবকে তিস্তার ওপর দ্বিতীয় সেতু, উত্তরবঙ্গে অন্যতম বড় প্রকল্প। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প গেল থমকে। ব্রিজের জন্য ডাকা টেন্ডার বাতিল করে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আর এ নিয়ে ভোটের উত্তরবঙ্গে হাওয়া গরম। কোথাও না কোথাও মনে হচ্ছে যে প্ল্যানিং এর একটা অভাব আছে। দ্বিতীয় সেবক ব্রিজের ব্যাপারটা আমরা 2019 সাল থেকে এইভাবেই দেখছি। মাঝে মাঝে একটা হাওয়া বয় যে মনে হয় দ্বিতীয় সেবক ব্রিজ হয়ে যাবে। এই এক্সকিউজগুলো না দিয়ে কাজ যাতে ইমিডিয়েটলি শুরু করা যায় সেটার দিকে ফোকাস করুক, না হলে সাধারণ মানুষের প্রতি কিন্তু এটা অন্যায় হচ্ছে। সেবক
এখানে তিস্তার ওপর রয়েছে করোনেশন ব্রিজ, আরও একটি ব্রিজ তৈরির পরিকল্পনা নেয় কেন্দ্র। উত্তরবঙ্গে অন্যতম বড় প্রকল্প। চিকেন স্নেক বলে পরিচিত শিলিগুড়ি করিডোরের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ আরও মজবুত করতে সেবকে তিস্তার ওপর দ্বিতীয় ব্রিজ তৈরির পরিকল্পনা অনেক দিন ধরেই চলছে। ব্রিজ তৈরির জন্য টেন্ডারও ডাকা হয়। প্রায় 840 কোটির সেই টেন্ডার বাতিল করে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেবকে তিস্তার ওপরে 1937 সালে চালু হয় করোনেশন ব্রিজ। 2011-র ভূমিকম্পে এই করোনেশন ব্রিজে ফাটল ধরে। সংস্কার হলেও 10 টনের বেশি ভারী যানবাহন চলাচলে এখনো নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ভারী গাড়িগুলিকে প্রায় 35 কিলোমিটার দূরের গজলডোবা ব্রিজ দিয়ে যেতে হয়। তাই করোনেশন ব্রিজের বিকল্প একটি ব্রিজের দাবি দীর্ঘদিনের। সম্প্রতি সেবকে তিস্তার ওপরে 4 লেনের একটি বিকল্প ব্রিজ তৈরির পরিকল্পনা নেয় কেন্দ্রীয় সরকার। ফলাও করে প্রচার করে বিজেপি। बहुत लंबे संघर्ष के बाद कोरोनेशन का जो अल्टरनेटिव ब्रिज है उसका सपना साकार होने जा रहा है और अभी अभी NHAI के सभी अधिकारियों के साथ मेरी विस्तृत चर्चा हुई है। नॉर्थ ईस्ट के जनता को ये बताते हुए बेहद खुशी हो रही है। मैं एक बार फिर समस्त डूवर्स की जनता को, कालिंगपुंग और सिलीगुड़ी और दार्जिलिंग की जनता को बधाई देता हूँ कि आपका ये सपना जल्द पूरा होने जा रहा है। টেন্ডার ডাকা হয় 2 জানুয়ারি, টেন্ডার বাতিল করা হয়েছে 13 এপ্রিল। কেন্দ্র ওরকম বলে এটা 1300-1400 কোটি টাকা প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে, জানি না আর হবে কিনা। দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার এখন দাবি, জাতীয় সড়ক কর্তৃপক্ষ টেন্ডারটি বাতিল করেছে। 4 লেনের পরিবর্তে 6 লেনের ব্রিজ হবে, নতুন টেন্ডার ডাকা হবে। মাননীয় সাংসদও এটা জানিয়েছেন যে হয়তো এই রাস্তাটা অল্টারনেটিভ 4 লেন থেকে 6 লেনের প্ল্যানিং করা হচ্ছে, সেই কারণে হয়তো এই টেন্ডারটা ক্যান্সেল করে নতুন কোনো টেন্ডার ফ্লোট করা হবে। আমরা অনুরোধ করব কেন্দ্র সরকারের কাছে, যারা এই রাস্তাটা বানাবে, যাদের দায়িত্বে এই রাস্তাটা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কাছে, তারা যেন খুব দ্রুত যে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পদক্ষেপ নেন। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা।